স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। রাজধানীর ড্যামরায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অনেকেই। হামলা ভাঙচুর চালানো হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে। চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ, ডকুমেন্ট সহ মূল্যবান অসংখ্য জিনিস লুটপাট করে নিয়ে গেছে হামলাকারীরা। ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে রবিবার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার সকালে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীদের। এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজের গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী, স্থানীয় জনতা এবং সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ চলে। অবস্থাটা খুবই খারাপ। এদিকে আমাদের তিনজন খুবই গুরুতর আহত, বাঁচবো কিনা জানি না। আর ওরা ওই সাইড থেকে অনেক দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করতেছে। বিরতি রাখছি, ওদের ক্যাম্পাস আমরা তছনছ করেছি। আমাদের যেটা টার্গেট ছিল আমি তা সফল হয়েছি। সোহরাওয়ার্দী ক্যাম্পাস কিভাবে ভেঙেছে, আমাদের কবি নজরুলে কিভাবে আঘাত করেছে, তার উদ্দেশ্যে আমরা তাদেরকে রিভেঞ্জ দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু তারা আমাদেরকে উল্টা ধাওয়া দিছে। সংঘর্ষে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর ড্যামরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সংঘর্ষের বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। আরিফ, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ছাত্রছাত্রীদের অবস্থান জানাবেন। আফরিন, সর্বশেষ যে পরিস্থিতিটা সেটা কিন্তু থমথমে থেকে কিছুটা ভালোর দিকে। কারণ এই জন্যই বলা, আইনশৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং কি সমঝোতা আসার চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারেনি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তীতে যে পদক্ষেপটি নেওয়া হয় সেটা হচ্ছে সেনাবাহিনী। এখন কিন্তু ঘটনাস্থলে বা এই ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনেই অবস্থান করছে সেনাবাহিনী। তো সেক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমঝোতা বা নিয়ন্ত্রণে আনার। এই ক্ষেত্রে থমথমে অবস্থাটা কিন্তু আগের থেকে নেই। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী কলেজ এবং কি কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা যারা এসেছিলেন তারা প্রত্যেকেই চলে গেছেন। এই এতটুকু তথ্য কিন্তু আমরা, নতুন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীরা তারা চাচ্ছেন যে যেহেতু একটা ঘটনা ঘটেছে যে এই কলেজটার ভেতরে কয়েকজন আটকা পড়ে আছেন, তাদেরকে উদ্ধার করার বা যদি কেউ থেকে থাকে তাহলে সেই উদ্ধার করার কাজে তারা সহযোগিতা করবেন, সেই সুবাদেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেই। কিন্তু সেটা আসলে মানছে না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই জায়গাটায় সেটা মানছেন না বিধায় সেনাবাহিনী তারপরেও চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেনাবাহিনী। তবে এক্ষেত্রে বলা যেতে পারে যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এবং কি কবি নজরুলের দুই কলেজের শিক্ষার্থীরা তারা দাবি করছেন এবং কি অভিযোগ আকারে মোটা দাগে বলছেন যে তাদের দুই শিক্ষার্থী সেখানে মারা গিয়েছেন। এর পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। আমরা আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিতে দেখেছি। এছাড়াও মালামাল লুট হওয়ার বিষয়টিও কিন্তু আমরা দেখেছি। নিয়ে যাওয়ার পথে কেউ ফ্যান নিয়ে গেছেন, কেউ চেয়ার টেবিল নিয়ে গেছেন, এমনটাও কিন্তু আমরা দেখেছি। এখন এখানে আমি একটু শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে যারা কথা বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে যারা কথা বলেছেন, মূলত একটু বড় ভাই, আপনাদের সেনাবাহিনীর সঙ্গে কি কথা, সেনাবাহিনীর সঙ্গে কি কথা হলো? সেনাবাহিনী কলেজে পুলিশের জাস্ট একজন, সেনাবাহিনীর দুইজন, জাস্ট তারা ঢুকবো এতটুকুই। ওকে, শুধুমাত্র কলেজ পরিদর্শনের জন্য দুইজন সেনাবাহিনী আর একজন পুলিশের ডিজি উনি ঢুকবেন। আর এক্ষেত্রে আর কি কথা হয়েছে সেনাবাহিনীর সঙ্গে? বা এখানে শুধুমাত্র ওনারা ঢুকতে যাচ্ছে এতটুকুই কথা হচ্ছে, ওনারা পরিদর্শন করতে যাচ্ছেন কলেজ, কথা চলছে। আমাদের প্রতিনিধি সেনাবাহিনীর সাথে কথা বলছে।
আফরিন মূলত কিছুটা সমাধানের দিকে যাচ্ছে বলে আমরা যতটুকু বুঝতে পারলাম এই শিক্ষার্থীর মুখ থেকে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে দুই যে প্রশাসন রয়েছে তাদের পক্ষ থেকে ভেতরে প্রবেশ করবে, কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে। কারণ ভাঙচুর যেহেতু হয়েছে, আপনি একটু ভবনটি এখন দেখাতে চাই যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা, কারণ ভেতরে আসলে কিছুই রাখেনি যারা এসেছেন। আর মূলত এখানকার শিক্ষার্থীরা তারাও অভিযোগ করছেন যে বড় আকারে অভিযোগ করেছেন যে শুধু শিক্ষার্থী নয়, এখানে আশেপাশে যে টোকাই রয়েছে বা অন্যান্য যে সুবিধাবাদী তারাও এসেছেন, এখান থেকে এসে মালামাল লুট করেছেন। তাদের কম্পিউটার থেকে, সিপিইউ থেকে শুরু করে, মনিটর থেকে শুরু করে, টেলিভিশন থেকে শুরু করে, চেয়ার সবই আসলে লুট করা হয়েছে, এমনটা কিন্তু তারা বলেছেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেনাবাহিনীর পক্ষ থেকে ভেতরে প্রবেশ করবে। কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, আহত রয়েছে ভেতরে কয়জন বা কয়জন আটকা পড়েছে, সেসব বিষয়ে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতে পারবো হয়তো বা পরবর্তী সংবাদে। আর এক্ষেত্রে এখন পর্যন্ত যদি জানতে চান, মোটা দাগে আমি একটু কথা জানিয়ে রাখতে চাই যে এই ড্যামরা পুরো সড়কটি অবরোধ, সেখানে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না, এমনকি সাধারণ মানুষ, উৎসুক জনতাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এই ভবনটি দেখার জন্য। আসলে দেখতে পাচ্ছেন এখনও শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এখানকার, যাতে করে পরবর্তীতে কোনো বাধার সম্মুখীন যাতে না হয় বা আবার যদি কখনো এখানে আসার চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য বা তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পরবর্তী সংবাদে অবশ্যই ভেতরের কি হয়েছে সেই বিষয়টা আমরা তুলে ধরার বা জানানোর চেষ্টা করব। আফরিন, নিশ্চয়ই আরিফ, আপনি নিঃসন্দেহে নিরাপদ অবস্থানে থেকে সংবাদ সংগ্রহ করবেন। সোহরাওয়ার্দী, কবি নজরুল ও মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। কথা বলবো তার সাথে। সাবিত, এখনকার পরিস্থিতি কি, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, সার্বিক অবস্থা জানাবেন। ধন্যবাদ আফরিন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক বিপরীত পাশে একটি ভবনের ছাদ থেকে, এবং আমার পেছনে কিন্তু বিপুল সংখ্যক মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত রয়েছেন, এবং তারা কিন্তু পুরো রাস্তার সড়কটি দখল করে রেখেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে সেনাবাহিনীর বিশাল একটি বহর এখানে এসে হাজির হয়েছে। আমি যদি আপনাদের দেখাতে চাই যে আপনারা দেখতে পাবেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে পুরো কলেজটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং ভেতরে এবং বাইরে ব্যাপক পরিমাণ ধ্বংসযোগ্য চালানো হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার শিক্ষার্থী থেকে শুরু করে এখানকার যে এলাকাবাসী রয়েছেন, যাত্রাবাড়ি এবং কোনাবাড়ি এলাকার যে এলাকাবাসীরা রয়েছেন, তারা কিন্তু পুরো শহরটি দখল করে রেখেছেন, এবং তারা কিছুক্ষণ পর পর এই কলেজের ভেতর থেকে দু একজন করে ঢাকার কবি নজরুল কিংবা সোহরাওয়ার্দী কলেজে একজন দুজন করে শিক্ষার্থী বের করছেন, এবং তাদের কিন্তু ব্যাপক মারধরের সম্মুখীন হয়েছেন। স্থানীয় গণমাধ্যম কর্মীরা কয়েকজনকে বাঁচার চেষ্টা করলেও তাদের উপরে কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেয়েছি জাস্ট 10 মিনিট পূর্বে সেনাবাহিনী কিন্তু বিশাল একটি বহর এখানে হাজির হয়েছে, এবং পুলিশের বিশাল একটি বহর হাজির হয়েছে, এবং তারা কিন্তু তাদের ধীরে ধীরে এগিয়ে আসছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টিম কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতর প্রবেশ করছে, এবং সেখানে ভেতরে থাকা আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনার তারা প্রচেষ্টা চালাচ্ছেন। এর আগে স্থানীয়রা এবং গণমাধ্যম কর্মীরা এবং কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদে বের করার চেষ্টা করলেও তারা কিন্তু সেটিতে সংঘর্ষের ঘটনায় অন্তত। সাবিত, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হারিয়ে গেছে উল্লেখ করে আবারও তা চর্চার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকার সাংবাদিক ইউনিয়নের সার্বিক সাধারণ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। এই সময় তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের পরিবারকে সহায়তা দিতে বিএনপির উদ্যোগ নেয়ার আহ্বান রয়েছে। এছাড়াও স্বৈরাচার সরকারের সময় যে সাংবাদিকরা চাকরি হারিয়েছেন তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন। তারেক রহমান বলেন, বিতাড়িত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই স্বৈরাচারী অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব বলেও এ সময় উল্লেখ করেন তিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্য
মুক্ত একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সাংবাদিক সমাজ সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। সংশোধিত আইনে ৩ বাহিনীর সাথে পুলিশ, র্যাব এরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যদিও এই আইনে কোনো দলের বিচার করা যাবে না বলে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে এই অধ্যাদেশে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। নতুন অধ্যাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। শপথ নেওয়ার পর অফিস শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 কমিশনার। যদিও গতকাল তাদের শপথের দিনই কমিশনের সম্মেলন কক্ষ থেকে নামানো হয় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। রবিবার প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তাদের কর্মক্ষেত্রে গেলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীরা। পরে প্রথম ব্রিফিং শুরুর ঠিক 5 মিনিট আগে সম্মেলন কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন ইসির কর্মচারীরা। এদিকে আজ নির্ধারিত সময়ে অফিসে যান সিসি সহ অন্যরা। পরে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তারা। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। বিকেলে চেম্বার আদালত এই আদেশ দেয়। এর আগে সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানির পর উচ্চ আদালতের আদেশ স্থগিত করে। এর আগে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সকালে তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। গত 19 নভেম্বর মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচিকে দ্রুত গতির একটি ব্যাটারি চালিত রিকশা ধাক্কা দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অজ্ঞাত এক চালককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। ব্যাটারি চালিত রিকশাটিও জব্দ করা হয়েছে। এবারে জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রকল্প কাটছাঁট করতে গিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর এ কারণেই উন্নয়ন বাজেট বা এডিপি বাস্তবায়ন ধীর হয়েছে বলেও মনে করেন তিনি। দুপুরের রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান নানা কারণে এবার উন্নয়ন বাজেট আরও ছোট করা হবে। কড়া নজরদারিতে থাকবে চলমান প্রকল্পগুলো। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, খুব তাড়াতাড়ি নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে, তখন অর্থনীতিও আরও গতিশীল হবে। এবারের একনেক সভায় ৫,৯১৫ কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা, এটা চলমান প্রায় শেষ দিকে। যেসব শিল্প আছে এবং ওগুলো যে বর্জ্য উৎপাদিত হয়, এই বর্জ্যগুলো পরিশোধন করে এই দূষণগুলোকে রিসাইকেল করে যতদূর পারা যায় পানিকে দূষণ মুক্ত করা। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরার ওয়ান স্টপ সার্ভিসের কর্মক্ষমতার তথ্য সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। নতুন 4টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন বিরার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয়তা এবং ওয়ান স্টপ সার্ভিসের প্রচারে ঘাটতি রয়েছে এখনও, এক্ষেত্রে গতি আনতে হবে। এই অনুষ্ঠানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, সাউথ ইস্ট ব্যাংক, সিলেট ও রংপুর সিটি কর্পোরেশন বিরার সঙ্গে সমঝোতা চুক্তি সই করে। এ নিয়ে 48টি প্রতিষ্ঠানের 140টি সেবা যুক্ত হল বিরার ওয়ান স্টপ সার্ভিসে। আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা, এটা চলমান প্রায় শেষ দিকে। যেসব শিল্প আছে, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি করল সিটি ব্যাংক পিএলসি। চুক্তির আওতায় এখন সিটি ব্যাংক থেকে বেতন ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ক্রেডিট কার্ড সহ পার্সোনাল, হোম ও কার লোন সুবিধা সহ প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবে ওয়ালটন পরিবারের সদস্যরা। সকালের রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাইটেকের কর্পোরেট অফিসে সিটি ব্যাংকের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের এএমডি ও সিএফও মোহাম্মদ জিয়াউল আহসান এফসিএ এবং সিটি ব্যাংকের পিএলসির ডিএমডি ও হেড অফ রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ালটন হাইটেকের এমডি এসএম মাহবুবুল আলম। চুক্তি স্বাক্ষরের পর অতিথিরা ওয়ালটন কর্পোরেট অফিসে সিটি ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসির।